গত পরশুদিন আমার এক স্টুডেন্ট আমায় এসে বলছে যে ভয়েস চেঞ্জে একটা নাম্বার থাকবে। অবশ্যই মাধ্যমিকের স্টুডেন্ট। তো একটা নাম্বারের জন্য ভয়েস চেঞ্জ কেন প্র্যাকটিস করব? তো ভয়েস চেঞ্জ কি শুধুমাত্র ওই পরীক্ষার খাতায় একটা নাম্বার পাওয়ার জন্য? কি মনে হয় তোমাদের? কমেন্ট করে আমাকে জানাবে। কিন্তু এই যে ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জের গুরুত্ব কতখানি সেটা তোমাদেরকে জানাবো বলেই আমি এই ভিডিওটা করছি। আসলে ওই স্টুডেন্টের পরিপ্রেক্ষিতেই কথাটা বলা। ভয়েস চেঞ্জ কোথায় কোথায় কাজে লাগে, এই ভয়েস চেঞ্জ শিখলে শুধুমাত্র কি একটা নাম্বার পাওয়া যাবে? না, ভয়েস চেঞ্জ আমাদের কাজে লাগবে, সেইটাকে বোঝানোর জন্য কিন্তু এই ভিডিওটা করা। ভয়েস চেঞ্জ এমন একটা বিষয়, আসলে ভয়েস চেঞ্জের দুটো ভাগ থাকে, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। যদিও ভয়েস চেঞ্জের তিনটে ভাগ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর কোয়াসি প্যাসিভ। তো কোয়াসি প্যাসিভটা আমরা ধরবো না, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে যখন রূপান্তরিত করতে শিখে যাব, সেই সময় এই ভয়েস চেঞ্জ রাইটিং স্কিলে আমাদের বিশেষভাবে সাহায্য করবে। তোমরা আমাকে এবার প্রশ্ন করতে পারো যে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ শিখলে আমার আবার রাইটিং স্কিলে কী কাজে লাগতে পারে? কি কাজে লাগবে আমার? সেই কোথায় কাজে লাগবে সেই কাজটাই আমি তোমাদের বলছি, শোনো। ক্লাস 8-এ যখন পড়েছিলে, 7, 8, 9, সেই সময় তোমরা প্রসেসিং রাইটিং করেছিলে, মেকিং রাইটিং, যেমন অরেঞ্জ জুস, ডিমের অমলেট, এগুলো তোমরা পড়েছো। তো এইগুলো পড়ার সময় যখন আমরা লিখেছি, এই লেখাগুলো লেখার সময় পুরোপুরি প্যাসিভ ভয়েসে লিখেছি। তাহলে যদি আমরা ভয়েস চেঞ্জ না শিখি, তাহলে এই মেকিং রাইটিং বা প্রসেস রাইটিং আমরা কি করতে পারবো? নিশ্চয়ই নয়, এটা করতে পারবো না। দ্বিতীয়ত আর একটা কারণ রয়েছে, সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট মাধ্যমিকের ক্ষেত্রে, রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে এই প্যাসিভ ভয়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা যদি আমায় বলো কিভাবে রিপোর্ট লিখবো, রিপোর্টের সঙ্গে আমার ভয়েস চেঞ্জ প্যাসিভ ভয়েসের কী সম্পর্ক আছে? অবশ্যই আছে। যদি অ্যাক্সিডেন্টালি কোনো রিপোর্ট লিখতে যাও, সেখানেও দেখবা প্যাসিভ ভয়েসে লেখা রয়েছে। যদি কোনো ব্যাংক রবারি বা যে কোনো রিপোর্ট তুমি লিখতে যাও, লিখতে গিয়ে দেখবে সবসময় প্যাসিভ ভয়েসকে কাজে লাগানো হচ্ছে। একটু খেয়াল করে দেখবে, যারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো তারা ছাড়া বুঝতে পারবে না। এবার একটুখানি ভাবতে হবে, যেমন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এরকম বলা হয়েছে যে 24 পিপল ওয়ার কিল্ড। এই যে ওয়ার কিল্ড, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওয়ারের পর সবসময় আইএনজি যুক্ত হয়, কিন্তু আইএনজি যুক্ত নয় থার্ড ফর্ম হচ্ছে কেন? এটা নিশ্চয়ই প্যাসিভ ভয়েসে। এই গুরুত্বটা তোমাদেরকে বুঝতে হবে। এইবার অনেকের মুখে এটাও শুনেছি যে ন্যারেশন চেঞ্জও তো একটা নাম্বার থাকবে, ওটা করে কী করব? ন্যারেশন চেঞ্জ তো প্রত্যেকটা পদে পদে কাজে লাগবে। রাইটিং স্কিলের যে কোনো জায়গাতে ন্যারেশন চেঞ্জ কাজে লাগবে। সে তুমি লেটার রাইটিং লেখো, রিপোর্ট রাইটিং লেখো, তারপর প্রসেস রাইটিং লেখো, যাই লেখো, সব ক্ষেত্রেই কিন্তু ন্যারেশন চেঞ্জ খুবই প্রযোজ্য। অনেকেই আবার বলে ডিগ্রি চেঞ্জ, সেটাও তো একটা নাম্বার থাকবে। ডিগ্রি চেঞ্জও আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যখন আমরা সাধারণ কোনো বাক্য ব্যবহার করতে চাই বা বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলি, তখন কিন্তু ডিগ্রি চেঞ্জ খুব কাজে লাগে, বা কারোর সঙ্গে কারো কম্পেয়ার করতে গিয়ে কাজে লাগে। আমরা যখন স্পোকেন ইংলিশ শিখব, ঠিক সেই সময় দেখবে এই ডিগ্রি চেঞ্জ খুব কাজে লাগছে। তাহলে এই মাধ্যমিকের ক্ষেত্রে যে গ্রামারগুলো রয়েছে, সে ভয়েস বলো, ন্যারেশন বলো, ডিগ্রি বলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলো, গ্রুপ ভার্ব বলো, যাই বলো, সমস্ত গ্রামার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কখনো ভাববে না যে ভয়েস চেঞ্জে একটা নাম্বার থাকবে, করে কী করব, ন্যারেশন চেঞ্জে একটা নাম্বার থাকবে, করে কী করব, ডিগ্রি চেঞ্জে একটা নাম্বার থাকবে, করে কী করব, ট্রান্সফরমেশনে হয়তো একটা নাম্বার আসতে পারে, করে কী করব। শুধু গ্রুপ ভার্বে 3টে আসবে, গ্রুপ ভার্বটা একটু পড়ি তাহলেই হবে। এইটা কখনোই করতে যাবে না।
আসলে এই গ্রামারগুলো যদি সব শেখো, এই গ্রামারগুলো শিখলে তোমাদের আর যাই হোক কোনো রকমভাবে রাইটিং স্কিলে প্রবলেম হবে না। তো আমি যে বিষয়টা তোমাদের বোঝাতে চাইলাম, সেই বিষয়টা তোমাদের যদি ভালো লাগে, তোমরা এই ভিডিওটাকে শেয়ার করবে, একটা লাইক করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।